জুলি এসে সবার সামনে নয়নতারা আর মৌলির মুখোশ খুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধর হাত কেটে যায়, সেজন্য বাণী অস্থির হয়ে পড়ে। তারপর অনিরুদ্ধ বলে, বাণী আমি ঠিক আছে, আমাকে নিয়ে অস্থির হতে হবে না। প্রতিযোগিতার সময় কম আছে, তাড়াতাড়ি করে তোমার কাজটা শেষ করো না। অন্যদিকে শ্যামলী বসে বসে সিরিয়াল দেখছিল। তখন সাথী এসে শ্যামলীকে বলে, বেয়ান অনিরুদ্ধ আর বাণী কোথায় গেছে আপনি কি জানেন? ওদের না ফোনে পাচ্ছি না। তারপর অনিরুদ্ধ সাথীকে ফোন করে। তখন সাথী বলে, আচ্ছা অনিরুদ্ধ, তোরা কোথায়? তোদের তো কোনো খবরই পাচ্ছি না, বলেও তো গেলি না যাওয়ার সময়। তখন অনিরুদ্ধ বলে, মা আমি একটা জায়গায় এসেছি, একটু দেরি হবে। তখন সাথী বলে, বাণী কোথায়? তখন অনিরুদ্ধ বলে, বাণী আমার সঙ্গেই আছে। তখন সাথীকে অনিরুদ্ধ মনে মনে ভাবে, মাকে বলে দেই, না হলে মা টেনশন করবে। কিন্তু এইদিকে শ্যামলীর সিরিয়াল দেখার শব্দে কিছুতেই সাথী কিছু শুনছে না। তখন অনিরুদ্ধ বলে, মা আমরা একটা বিউটি কন্টেস্টে এসেছি, একটু দেরি হবে। তখন সাথী বলে, ঠিক আছে, তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে চলে আসিস। এই বলে ফোনটা রেখে সাথী শ্যামলীকে বলে, আচ্ছা বেয়ান, দেখলেন যে আমি কথা বলছি, একটু তো সাউন্ডটা একটু কমিয়ে দেখতে পারতেন তাই না? তখন শ্যামলী প্রচন্ড রেগে যায় আর বলে, কেন? আপনার জন্য আমি সিরিয়ালও দেখতে পারবো না না? হ্যাঁ, এখন তো আমার যত জ্বালা হয়েছে। এই বলে শ্যামলী চলে গেলে সাথী চিন্তা করতে থাকে আর বলে, বাণী কি আর অনিরুদ্ধ কোথায় গেল, কিছুই তো বুঝতে পারছি না। ওইদিকে অনিরুদ্ধ বাণীর কাছে আসে আর এসে বলে, বাণী তোমার কাজ কমপ্লিট হয়েছে? তখন বাণী বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, সময়ের আগে আমি কাজ শেষ করে ফেলেছি। তখন অনিরুদ্ধ বলে, ওয়েল ডান। তারপরেই বাণী রেডি হওয়ার জন্য গেলেই এদিকে তখনই জুলি এসেই বাণীর বানানোর ড্রেসটাকে একদম কেচে দিয়ে টুকরো টুকরো করে সেখান থেকে চলে যায়। ওইদিকে বাণী আসে, এসেই ড্রেসটা ধরতেই বলে, এ কি, এটা ছিল কে? এটা এইভাবে ছিল কিভাবে? তখন তো জুলি ভয় পেয়ে যায়। তারপর বাণী বলে, এখানে তো কেউ আসেও নি, তাহলে হঠাৎ করে এই কাণ্ড হলো কি করে? তখন জুলির হাত থেকেই ভয়ে সেই কেচিটা পড়ে যায়। তখনই বাণী দেখতে পায় যে নিচে ফ্লোরে কেচিটা পড়ে আছে। তখন বাণী বলে, জুলি তুমি এখানে? কে করেছে এই কাজ? তখন জুলিকে পর্দার আড়াল থেকে ভিতরে টেনে নিয়ে আসে বাণী আর বলে, বলো তোমাকে কে আমার ক্ষতি করতে বলেছে? কে করেছে এই, এটা এরকম কে করলো বলো? তখন জুলি পালাতে চাইলেও বাণী কিছুতেই পালাতে দেয় না। তখন জুলি কেচিটা দেখিয়ে বলে, আমি করেছি। আসলে আপনি না খুব খারাপ মানুষ, তার জন্যই আপনি এই প্রতিযোগিতায় কিছুতেই জিততে পারবেন না, তাই আমি করেছি। তখন বাণী বলে, আমি খারাপ তোমাকে কে বলেছে? তুমি কি করে জানলে? তুমি তো আমাকে চিনো না, আমার সম্পর্কে জানো না। তখন জুলি বলে, আমার শ্বশুরবাড়ির লোক বলেছে আপনি খুব খারাপ, তাই আপনাকে আমি কিছুতেই জিততে দেব না। তখন বাণী বলে, তোমার শ্বশুরবাড়ির লোক কে? কে তোমার শ্বশুরবাড়ির লোক যে কিনা আমাকে খারাপ বলেছে? আচ্ছা, ওই নয়নতারা রায়, মৌলি আর বিদ্যুৎ, ওরাই তো? তখন জুলি বলে, আমি জানি না, ওদের নাম আমি জানি না। তখনই সেখানে আরেক অ্যাসিস্ট চলে আসে আর এসেই বলে, বাণী আর মাত্র 5 মিনিট সময় আছে। তখন বাণী বলে, শোনো, তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি কাজটা শেষ করব, তারপরে প্রতিযোগিতা শেষ করে তোমার সঙ্গে কথা বলবো। ওইদিকে দ্বিতীয় রাউন্ড, ফিউশন রাউন্ড শুরু হয়ে যায়। যে যার মতো নিজের ডিজাইনের ড্রেস পরতে থাকে। এইদিকে দেখা যাবে কুয়াশা, তারপরে অন্তরা, মৌলি যে যার মতো ড্রেস পরে ফিউশন রাউন্ডে র্যাম্পে হেঁটে দেখায়। ওইদিকে আর্য, তারপর অনিরুদ্ধ আর জাজেসরা সবাই বসে বসে দেখতে থাকে। এদিকে মৌলি তো খুব কনফিডেন্টের সঙ্গে ছিল যে ওই এই ফিউশন রাউন্ডে জিতবে। কিন্তু ওইদিকে বাণীর কিছুতেই কাজ শেষ হচ্ছিল না। তখন বাণীর নাম ডাকতে থাকে আর ঠিক সময়ে বাণী স্টেজে এসে হাজির হয়। আর বাণীর পোশাক দেখে তো জাজেসদের আর দর্শকদের চোখ একদম কপালে উঠে যায়। ওইদিকে মৌলি প্রচন্ড রেগে যায়, মনে মনে বলে, গ্র্যান্ড মমি কোনো একটা কাজ ঠিক করে করতে পারলো না, সেই তো বাণী স্টেজে চলে এলো। এদিকে বাণী খুব সুন্দর করে র্যাম্প ওয়াক করে নিজের ড্রেসের সৌন্দর্য আরো ফুটিয়ে তোলে। তখনই দেখা যাবে বিক্রম স্যার বলে, সত্যি অসাধারণ, এরকম ড্রেস সেন্স আমি তো আগে দেখিনি। তখনই বাকি জাজেসরাও খুব প্রশংসা করে বাণীর। তারপরে দেখা যাবে এদিকে অনিরুদ্ধ ভীষণ খুশি হয়ে যায়। তখন মালিহা ম্যাম বলে, আচ্ছা বাণী, সবার থেকে তোমার ড্রেস সেন্স দেখলাম যে অনেকটাই আলাদা। হঠাৎ করে তুমি এরকম একটা ড্রেসের থিম চিন্তা করলে কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি একটা এরকম ড্রেস কিভাবে চিন্তা করলে আর নিজেই ডিজাইন করেছো, আবার নিজেই খুব সুন্দর করে পরে দেখিয়েছো? বলবে আমাদের যে এরকম একটা ড্রেসের চিন্তা তোমাদের মাথায় কি করে আসলো তোমার? তখন বাণী বলে, আসলে ম্যাম আমি হলাম গ্রামের মেয়ে, তাই গ্রাম এখন কিন্তু শহরের তুলনায় অনেকটা পিছিয়ে নেই।
গ্রামও কিন্তু শহরের সঙ্গে তাল মিলিয়ে চলছে। ওদিকে নয়নতারা বলে, ব্যাস, বাণী বাণী ডাকাতরানী একটু বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছে, এখন বক্তৃতা দেবে, আমি ঘুমাই, যে আমাকে জেগে দিবি বান্টি। তারপরে বাণীর কথাগুলো শুনে বিক্রম স্যার সহ সবাই অবাক হয়। তখন বাণী বলে, তাই আমি চেয়েছি শহর আর গ্রাম একত্রে করেই একটা থিম তৈরি করতে। তাই আমার ড্রেসে আমি ফুটিয়ে তুলেছি গ্রাম আর শহরকে। ওইদিকে বিদ্যুৎ মনে মনে বলে, কুয়াশাও যদি এরকম একটু বলতে পারতো তাহলে তো ভালো হতো। তারপর দেখা যাবে এই ফিউশন রাউন্ডের রেজাল্ট ঘোষণা করার পালা। আর ফিউশন রাউন্ডে ফার্স্ট হয়ে যায় বাণী। তখন তো সবাই খুব হাতে তালি দেয় আর খুব খুশি হয়। এদিকে বাণীও ভীষণ খুশি হয়ে যায়। তারপরে তানিয়া, অনিরুদ্ধ, ওরা তো আরো খুশি হয়। তখন নয়নতারা বান্টিকে বলে, তুই না একটাও কাজের না, বুঝতে পেরেছিস? তখন বান্টি বলে, আপনার জন্য আমি যাই করি, কখনো না নাম পেলাম না, বুঝতে পেরেছেন? তারপর দেখা যাবে পরের রাউন্ডের জন্য, মানে ফাইনাল রাউন্ডের জন্যই সব কন্টেস্টেন্টদের রেডি হতে বলে উপস্থাপিকা। তারপর দেখা যাবে বাণী অনিরুদ্ধর কাছে আসে। তখন বাণীর দিকে তাকিয়ে অনিরুদ্ধ বলে, ওয়ান্ডারফুল বাণী, সত্যি দারুণ হয়েছে ড্রেসটা, আর তোমাকেও দারুণ লাগছে। তখন অন্তরা বলে, বৌদি তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো, এবার তোমাকে কেউ হারাতে পারবে না, তুমি দেখো, তুমি দারুণ করেছো। তখন তো আর্য আর অন্তরা খুব প্রশংসা করতে থাকে। ওইদিকে তানিয়া দৌড়ে এসে বাণীকে জড়িয়ে ধরার বলে, মা তুমি ঠিক পারবে, তুমি জিতবে, আমি দেখো। তখন কুয়াশা বিদ্যুতের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, দেখছো তো অনিরুদ্ধ কি সুন্দর বাণীর পাশে আছো, তুমি আমার নামে একটু চেয়ার আপ করতে পারছো না? তখন বিদ্যুৎ বলে, তোমার নাম বলতে বলতে তো আমি গলা একদম ছিঁড়ে রক্ত বের হচ্ছে, বুঝতে পেরেছো? তোমার তো কিছুই হচ্ছে না। ওইদিকে নয়নতারা বলে, আচ্ছা এই বাণী কি কোনো মানুষ, নাকি রবট, নাকি শয়তান, নাকি কি ও? আমি তো কিছু বুঝতে পারছি না। ওকে না মারলে ধরে, না ওকে কিছু করতে পারছি, তার মানে ও শয়তান। সেজন্যই ও এত কিছু পারে, না হলে ওকে কিছুতেই দমানো যাচ্ছে না। রানী বাকাতরানী হলো একটা শয়তান। ওইদিকে বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, ফাইনাল রাউন্ডের আগে একটা হিসেব মেটানোর আছে, তাই ওনাদের সঙ্গে হিসেবটা তো মেটাতেই হবে। ওইদিকে মৌলি প্রচন্ড রেগে আছে আর বলে, গ্র্যান্ড মামি কই, তুমি তো কিচ্ছু করতে পারলে না। বাণীকে আমি স্টেজে যেন না উঠতে পারে সেই কাজ করতে বলেছিলাম, কিন্তু কি করলে? তখন নয়নতারা বলে, শোনো দিদি ভাই, তুমি না আমার উপর চোটপাট করো না। বাণী স্টেজে উঠেছে ওর যোগ্যতায়, আর শোনো, পরেরটাও না রেডি আছে, তুমি চিন্তা করো না। তখনই জুলিকে নিয়ে বাণী সেখানে হাজির হয় আর বলে, এবার তো আপনাদের পর্দা ফাঁস হবে ঠাম্মি। তখন মৌলি বলে, কি ব্যাপার বাণী, আমার মেকআপ রুমে তুমি কি করছো, এখান থেকে চলে যাও। তখনই বাণী মৌলির হাতটাকে একদম মুচড়ে দেয়। তখন মৌলি বলে, বাণী আমার লাগছে, এরকম করো না। তখন নয়নতারা বলে, দেখেছো সব সময় সবার সঙ্গে এরকম করে। তখন বাণী বলে, একদম চিৎকার করবেন না, আপনারা কেন এই জুলিকে বারবার করে ব্যবহার করে আমার ক্ষতি করার চেষ্টা করছেন? এই প্রতিযোগিতা যেন আমি কিছুতে ফার্স্ট হতে না পারি সেই চেষ্টা করছেন, তাই তো? কেন করছেন? কেন আমাকে বিপদে ফেলার চেষ্টা করছেন বলুন? তখন মৌলি বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমরা এসব করেছি? আমরা কেন করব? তখন বাণী বলে, তাই নাকি? এবার যাকে দিয়ে করিয়েছেন তার মুখ থেকে না হয় জানা যাক। এবার আমি সব সত্যিটা সবার সামনে তুলে ধরবো, তাহলে সব সত্যিটা সবার সামনে প্রমাণ হবে তো, কি মৌলি? তখন তো মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়, মনে মনে বলে, জুলি আবার আমার কথা বলে দেবে না তো? তখন জুলিকে বাণী বলে, জুলি বলো, তোমাকে দিয়ে এসব কে করতে বলেছে? তখন অনিরুদ্ধ বলে, জুলি তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমাকে সব রকম প্রোটেকশন আমি দেবো, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। বলো, তুমি বলো এসব কিছু তোমাকে কে করতে বলেছে, বলো। তখন তো জুলি প্রচন্ড ভয় পেয়ে আছে। তারপর জুলি বলে, আসলে ওই জুতো কাটা থেকে এই সবকিছু। তখন বাণী বলে, বলো জুলি, বলো, চুপ করে থেকো না। তখন তো মৌলি প্রচন্ড রেগে আছে। ওইদিকে নয়নতারা ইশারায় জুলিকে কিছু বলতে বারণ করে। তখন মৌলি বলে, মেয়েটার উপর জোর করছো কেন? তারপর বাণী বলে, একদম চুপ করো তুমি। তখন জুলি বলে, এই সব কিছুর জন্য আমি আমি নিজে দায়ী, আমি নিজে করেছি এই সব কিছু। তখন বাণী বলে, জুলি তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি তো আমাকে তখন বললে যে তোমাকে দিয়ে ওরা করিয়েছে, তাহলে এখন মিথ্যে কথা বলছো কেন? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ জুলি, তুমি মিথ্যে কথা বলো না, তুমি কাউকে ভয় পেও না, বলো। তখনই নয়নতারা প্রচন্ড ভয় পায়। ওইদিকে জুলি বলে, আমি বললাম তো এই সব কিছু আমি করেছি, এই সব কিছুর দায় আমার। এ বলে জুলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তখন নয়নতারা খুশি হয়েছে আর বলে, এই মিষ্টি মেয়েটাকে দিয়ে মিথ্যে কথা বলানোর চেষ্টা করেছিলে, তাই তো? তখন বাণী বলে, শুনুন ঠাম্মি, এই সব কিছু পিছনে যে আপনারা রয়েছেন না, সেটা আমি প্রমাণ করে দেব। আমাকে কোনোভাবেই দমাতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আমার কপালে যদি জিত থাকে আমি অবশ্যই জিতবো। তখন অনিরুদ্ধ বলে, আসলে
আমি না ভাবতে পারছি না ঠাম্মি, আপনি এরকম কিছু করতে পারেন। মৌলি না হয় ছেলে মানুষ, কিন্তু আপনি আপনি কেন বারবার করে বাণীর পিছনে লেগে আছেন বলুন তো? বাণীর ক্ষতি করে আপনার কি হবে? আপনি কেন এরকম ভাবে চেষ্টা করছেন? তখনই দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী চলো এখান থেকে, এবার প্রতিযোগিতায় কথা হবে। তারপর সেখান থেকে চলে গেলে ওইদিকে মৌলি বলে, গ্র্যান্ড মামি এই সবকিছু তুমি ম্যানেজ করলে কি করে? তখন ঠাম্মি বলে, আসলে আমি তো তোমার থেকে অনেক পাকা খেলোয়াড়। তুমি কি ভেবেছো আমি কি ছোটখাটো খেলোয়াড় নাকি? তখনই গ্র্যান্ড মামি সবটা খুলে বলে যে জুলিকে কিভাবে ইমপ্রেস করেছে বান্টিকে দিয়ে। জুলিকে বিয়ের কথা বলেই সব ঘাড় নিজের কাঁধে নিতে বলেছে নয়নতারা। তখন তো জুলি ভীষণ খুশি। ওইদিকে বান্টি বলে, আমি না তোমার সঙ্গে সারা জীবন কাটাবো, সারা জীবন থাকবো। তখন নয়নতারা বলে, এবার বাণীর জন্য সব ব্যবস্থা করা হয়ে গেছে। বাণী ডাকাত রানী বস্তাবন্দি হবে, না হলে ও একদম চিৎপটাং হবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।